নমস্কার। বিক্রমভিলা রহস্য সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। শ্রেয়া বাইরের গেটটা বন্ধ করছে। স্নিগ্ধা আর এক মুহূর্ত দেরি না করে গেটের ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ল। ঠিক তখনই ভেতর দিক থেকে ভেসে এলো এক চাপা কান্নার শব্দ, শিশুর মতো কিংবা কোনো নারীর, কিন্তু ঠিক বোঝার আগেই সে আওয়াজ থেমে গেল। শ্রেয়া বিরক্ত স্বরে বলল, রিনি বৌদি বাড়িতে নেই, পরে আসবেন। স্নিগ্ধা থেমে জিজ্ঞাসা করল, রিনি কোথায়? শ্রেয়া একটু থমকে গলাটা গিলে নিয়ে বলল, একটু দরকারে বেরিয়েছে। তার মুখে অস্বস্তি, চোখে মুখে একটা চাপা ভয় আর দুঃখের ছাপ। স্নিগ্ধার মনে হলো শ্রেয়া মিথ্যে কথা বলছে, কিন্তু কেন? এক অজানা উদ্বেগ বুকের ভেতর ঢেউ তুলতে শুরু করলো। স্নিগ্ধা কিছু না বলে দ্রুত এগিয়ে গেল বারান্দার গেটের দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন মোহনা দেবী, রিনির শাশুড়ি। চেহারাটা বিবর্ণ, চোখের কোণে ক্লান্তি আর শুকনো অশ্রুর দাগ, তবু মুখে কেমন একটা অনমনীয় কঠোরতা। তিনি স্নিগ্ধার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, বৌমা তো বাড়িতে নেই, তুমি ফিরে যাও। স্নিগ্ধা থমকে দাঁড়ালো। কথার ভঙ্গি স্পষ্টতই অনিচ্ছার, যেন তার উপস্থিতি একেবারেই অপ্রয়োজনীয়, কোনো সৌজন্য নেই। কথাগুলো শুনে স্নিগ্ধার ভেতরটা অস্বস্তিতে কেঁপে উঠল। সে তো শুধু খোঁজ নিতে এসেছে, তাহলে এমন ব্যবহার কেন? কিছুটা আক্ষেপ নিয়ে সে জিজ্ঞাসা করল, বুলি কেমন আছে মাসিমা? মোহনা দেবী সংক্ষেপে বললেন, ভালো আছে, ও গেছে ওর মায়ের সঙ্গে। তারপর কিছুটা বিরক্ত সুরে যোগ করলেন, তুমি এখন বাড়ি যাও। স্নিগ্ধা লক্ষ্য করল তিনি যেন অকারণ ব্যস্ত হয়ে পড়ছেন তাকে তাড়ানোর জন্য, কিন্তু কেন? ভেতরে যে কিছু একটা ঘটছে সে এখন আরও নিশ্চিত। অল্প আগেই শোনা কান্নার শব্দ কল্পনা ছিল না, তার এখনও কানে বাজছে সেই কান্না। শেষমেশ কিছু না বলে ধীরে ধীরে পিছন ফিরে বেরিয়ে গেল স্নিগ্ধা। তার পিছনেই শ্রেয়া গেটটা দ্রুত বন্ধ করে দিল। একটা চাপা অস্থিরতা যেন গোটা বাড়ির ওপর ছায়ার মতো নেমে এসেছে। হেঁটে যেতে যেতে স্নিগ্ধার মনে ঘুরপাক খেতে লাগলো। কে কাঁদছিল, রিনি না বুলি? আর এমন আচরণ, এর মানে কি? স্নিগ্ধার মনে পড়ল গতকাল বিকেলের দিকে বুলি বারবার পেন্সিল দিয়ে ছেলে পুতুলটার নিম্নাঙ্গে আঘাত করছিল, কিন্তু কেন? তার হৃদয়ে হঠাৎ একটা ভয়াবহ সন্দেহর ছায়ার মতো নেমে এলো। রিনি কি তার স্বামী সুবীরের হাতে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার? আর সেই দৃশ্য কি ছোট্ট মেয়ে বুলি চোখে দেখে ফেলেছে? তাই কি সে ছেলে পুতুলটাকে ওই রকমভাবে আঘাত করছিল, একটা নীরব প্রতিবাদের মতো? আর একটা জিনিস মনে পড়ল, সে যখনই ওদের বাড়িতে যায় যেন সবাই অস্বস্তিতে পড়ে যায়, অখুশি হয়, কিন্তু কেন? দোতলায় নিজের ঘরে ফিরে জানালার পাশে গিয়ে বসল স্নিগ্ধা। পূর্ব দিকে জানালা দিয়ে তাকিয়ে রইল, সোজা রিনিদের বাড়ির দিকে। রাতে সেই নারী আত্মাটিতে যদি আবার দেখা যায়, তাহলে সে জানতে পারবে, যদি বুঝিয়ে দেয়, তাকে কিছু দেখিয়ে বোঝানোর চেষ্টা করে। কিন্তু না, আজ কিছুই দেখা যাচ্ছে না। বাড়িটা যেন আগের থেকেও বেশি নীরব। শুধু স্নিগ্ধার বুকের ভেতরটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। হঠাৎ স্নিগ্ধার মনে পড়ে গেল রাতের সেই নারী কণ্ঠ,
যে কণ্ঠস্বর আবছা অন্ধকারের ভেতর থেকে করুণ অনুরোধ জানাচ্ছিল, আমার মেয়েকে বাঁচাও। সেই কণ্ঠটা রিনির মায়ের কি ছিল? রিনির সঙ্গে স্নিগ্ধার খুব ঘনিষ্ঠতা ছিল না, তার পরিবার সম্পর্কেও সে কিছু জানে না। রিনির মা এখনো জীবিত কিনা তাও সে জানে না। তবে এমন ব্যাকুল একটা আর্ত, একটা কণ্ঠ, এমন নিঃস্বতা ভরা অনুরোধ, তা যেন কানে গিয়ে বাজল বুকের গভীরে। স্নিগ্ধা ধাতস্থ হয়ে উঠল। এক ঝটকায় খাট থেকে উঠে দাঁড়ালো, বাইরের দিকে তাকিয়ে দেখল সন্ধে প্রায় নেমে এসেছে। বিকেলে মালিনীর আসার কথা ছিল। সে নিচে নেমে আসছে, অস্থির উদ্ভ্রান্ত মনে। মনে হচ্ছে কিছু একটা করতে হবে, কারোর সাহায্য লাগবে। কিন্তু আগে তাকে জানতে হবে রিনির সত্যিকারের অবস্থা কী। স্নিগ্ধা নিচের তলায় নেমে এলো সুরেনবাবুর ঘরের দিকে। ভেতরে ঢুকে দেখল সুরেনবাবু আর ভুবনবাবু চা খেতে খেতে গল্প করছেন। সে হেসে বলল, চা করলো কে? হরি কাকা? আমাকে ডাকতে পারতে তো। ভুবনবাবু হেসে জবাব দিলেন, না মা, মালিনী করেছে। মালিনীদি কখন এলো? এই তো কিছুক্ষণ আগেই। দারুণ চা বানিয়েছে। মেয়েটার হাতের গুণ আছে, বোঝাই যাচ্ছে। বলতে বলতেই ভুবনবাবু চায়ের কাপে আর এক চুমুক দিলেন। স্নিগ্ধা হালকা হেসে খাওয়ার ঘরের দিকে গেল। দেখল হরিপদ এক হাতে চায়ের কাপ ধরে চুমুক দিচ্ছে, আর রান্নাঘরের দিকে কেমন লক্ষ্য করে আছে। স্নিগ্ধার দিকে মুখ ভার করে তাকালো সে। স্নিগ্ধা রান্নাঘরে ঢুকতেই মালিনী পেছন ফিরে তাকিয়ে বলল, আরে বৌদি, আমি তো এসে তোমাকে দেখতে পাইনি। ভেবেছিলাম তুমি ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। নিচের সব ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। স্নিগ্ধা বলল, তুমি নাকি খুব সুন্দর চা বানিয়েছ, কাকু বলল। মালিনী হেসে জবাব দিল, এই করেছি, ফ্লাক্সে ভরে রেখেছি, খেয়ে নাও। চা পাতি চিনি কোথায় রাখা আছে জানলে কিভাবে? হরি কাকা দেখিয়ে দিয়েছে তো। এই বলে মালিনী হাত ধুয়ে একটা কাপ হাতে নিয়ে ফ্লাক্স থেকে চা ঢালতে যাচ্ছে। স্নিগ্ধা বলল, না না, দিতে হবে না, আমি নিজেই নিয়ে নেব। মালিনী হেসে বলল, আমি থাকতে তুমি নিজে নেবে কেন বৌদি? এর জন্য বেশি টাকা দিতে হবে না কিন্তু। বলেই সে হেসে ফেলল। স্নিগ্ধা হালকা হেসে বলল, সন্ধে হয়ে গেছে, আমি পুজো দিয়ে তারপর খাবো। মালিনী বলল, তোমাদের কি রান্না করতে হবে বলে দাও, আমি এদিকে রান্না শুরু করে দিই। স্নিগ্ধা একটু অবাক হয়ে বলল, তোমার সঙ্গে তো রান্নার কথা হয়নি। মালিনী কাঁধ ঝাঁকিয়ে বলল, তাতে কি, আমার সময় আছে, করে দিয়ে যাই না হয়। স্নিগ্ধা দৃঢ় গলায় বলল, না না, রান্না করতে হবে না তোমায়, আমি নিজেই করে নেব। মালিনী একটু মুচকি হেসে বলল, এর জন্য বেশি টাকা চাই না বৌদি, একা মানুষ, বাড়িতে গিয়ে তো বসেই থাকবো। তোমাদের দেখে ভালোই লাগছে, বুঝতে পারছি তোমরা খুব ভালো মানুষ। স্নিগ্ধা আর কিছু না বলে বলল, তোমায় রান্না করতে হবে না, আমি পুজো দিতে যাচ্ছি। এই বলে সে ঘুরে দাঁড়ালো, ঠাকুর ঘরের দিকে চলে গেল। মালিনী বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে রাখল। তারপর চলে গেল সুরেনবাবুর ঘরে। ভেতরে এখনও সুরেনবাবু আর ভুবনবাবু চায়ের কাপ হাতে গল্প করছেন। মালিনী বলল, রাতে কে কি খান একটু বলে দিন বাবু। সুরেনবাবু অবাক হয়ে বললেন, কেন, কি হবে জেনে? মালিনী হেসে বলল, রান্না করে দিয়ে যাব, তাতে বৌদির সুবিধে হবে। ভুবনবাবু তৎক্ষণাৎ মাথা নেড়ে বললেন, না না, রান্না করতে হবে না। পাশ থেকে হরিপদ যোগ করল, আমরা তো আমাদের স্নিগ্ধা মায়ের হাতের রান্না ছাড়া অন্য কারোর রান্না পছন্দ করি না, মা খুব ভালো রান্না করে। মালিনী সহজভাবে বলল,
আমার হাতের রান্না একদিন খেয়ে দেখুন না, তারপর যদি ভালো না লাগে আর রান্না করব না। সুরেনবাবু আর ভুবনবাবু একে অপরের মুখের দিকে তাকালেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। মালিনী হেসে বলল, টাকা পয়সা কিছু দিতে হবে না বাবু, 3 বেলা 3 মুঠো খেতে দিলে চলবে। বাড়িতে একার জন্য রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু সাহায্য করে যাই। তারপর সে হরিপদর দিকে ফিরে বলল, রাতে কে কি খায় একটু বলে দিন তো হরি কাকা। ভুবনবাবু মাথা হেঁট করে হালকা ইশারা করে বুঝিয়ে দিলেন, বলতে কোনো আপত্তি নেই। হরিপদ একটু ইতস্তত করল। তার অভ্যস্ত চোখে মালিনীর অতিরিক্ত উৎসাহটা কেমন যেন বেমানান ঠেকছে। তবুও ভদ্রতা রাখতে কিছুক্ষণ ভেবেচিন্তে কে কি খায় মালিনীকে জানিয়ে দিল। মালিনী মনোযোগ দিয়ে শুনল, মুখে একরকম অচেনা শান্ত হাসি, যেমন কেউ চেনা মানুষের রুটিন শুনছে। আসলে যেন বহুদিন ধরে জানে বলেই যাচাই করছে। তারপর হরিপদকে সঙ্গে নিয়ে রান্নাঘরে গেল। একবারে এমনভাবে ঘরটা ঘুরে দেখল যেন বহুদিনের অভিজ্ঞ গৃহিণী। কোন মশলা কোথায়, ডাল কোন হাঁড়িতে রাখা, চাপাতি কোন কৌটোয়, একবার চোখ বুলিয়ে নিলেই যেন মনে গেঁথে যায় সব কিছু। হরিপদ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার অভিজ্ঞ চোখে মালিনীর তৎপরতা স্বাভাবিক লাগল না। সে ভাবল, নতুন কেউ এভাবে জিনিসপত্র খুঁজে বের করে, একবারও না জিজ্ঞাসা করে? তার মনে ধীরে ধীরে সন্দেহের কুয়াশা জমতে লাগল। মালিনী একাই নেমে পড়ল কাজে। সবজি কাটছে, মশলা বাটছে, হাঁড়ি পাতিল নামাচ্ছে এমন দক্ষতায় যেন বহু বছর ধরে এই রন্ধনঘর তার চেনা অভ্যস্ত ক্ষেত্র। গ্যাসে আগুন জ্বলছে, তার চোখে নিখুঁত একাগ্রতা। তবে সেই একাগ্রতার আড়ালে কোথাও যেন এক অদৃশ্য তাড়নার ছায়া। রান্নাঘরের কোণে চুপচাপ দাঁড়িয়ে হরিপদ সব লক্ষ্য করছে। তার চোখে আগ্রহ নয়, সতর্কতা। সে বুঝে ফেলেছে মালিনীর ব্যবহার যতই স্বাভাবিক হোক, এর অন্তরালে কিছু একটা আছে। ঠিক কি তা বুঝে উঠতে পারছে না, তবে এই নারীর চোখে এক ধরনের গভীরতা আছে, যেন সে অনেক কিছু জানে। স্নিগ্ধা পুজো সেরে ফিরে এলো। এসে দেখল মালিনী রান্না প্রায় শেষ করে ফেলেছে। একদিকে কড়াইয়ে তরকারি দমে দিচ্ছে, অন্যদিকে বসে আটা মেখে নিচ্ছে। স্নিগ্ধা একটু বিরক্ত হয়ে বলল, তোমায় তো বলেছিলাম রান্না করতে হবে না। মালিনী হেসে উত্তর দিল, একদিন করেই দিচ্ছি বৌদি, রান্না ভালো না লাগলে আর করব না, আজ অন্তত একটু বিশ্রাম নাও। স্নিগ্ধা আর কিছু বলল না। সে বুঝতে পারল আজ মালিনীদি রান্না করেই ছাড়বে। রান্না শেষ হলে মালিনী নিজে হাতে খাবার গুছিয়ে টেবিলে সাজিয়ে রাখল। স্নিগ্ধার টিফিন বাটি এনে খাবার ভরে তুলে মালিনীর হাতে তুলে দিল। মালিনী এক চিলতে হাসি হেসে খাবার ভর্তি টিফিন বাটি নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মালিনী বেরিয়ে যেতেই হরিপদ মুখ কুঁচকে গজগজ করে উঠল, দেখো না মা, ওই টিফিন বাটি আর ফিরবে না। যেচে পড়ে এত কাজ করছে, কিছু না কিছু উদ্দেশ্য নিশ্চয়ই আছে। স্নিগ্ধা মৃদু হেসে বলল, অত ভেবো না হরি কাকা, মালিনীদিকে তো ভালো বলেই মনে হচ্ছে। হরিপদ চুপ করে গেল। রাতে সবাই একসঙ্গে খেতে বসল। মালিনীর রান্না যে এত সুস্বাদু হবে কেউ যেন কল্পনাও করেনি। সবাই চেটে পুটে খেল, প্রশংসায় মুখর হয়ে উঠল ঘর। আর হরিপদ চুপচাপ নিজের খাবার শেষ করল। তন্ময় বলল, এক কাজ করি, মালিনীদিকে যদি রান্নার কাজেও রেখে দিই,
কিছু টাকা বাড়িয়ে দিলেই হবে। ভুবনবাবু সায় দিয়ে বললেন, তা দে, স্নিগ্ধা মাও একটু বিশ্রাম পাবে। স্নিগ্ধা একটু অভিমানী স্বরে বলল, সবই যদি মালিনীদি করে তাহলে আমি কি করব? ভুবনবাবু হেসে বললেন, ঘরের কাজ কি আর কম? তুমি ঘরদোর গোছাবে, বই পড়বে, শরীর চর্চা করবে, একটু নিজের জন্য সময় রাখো। স্নিগ্ধা বলল, তাহলে আমার রান্না কি আর তোমরা খাবে না? ভুবনবাবু বললেন, কেন নয়, তোমার হাতের রান্না তো তুলনাই হয় না মা। তুমি তো আমাদের লক্ষ্মী, সব কাজেই পারদর্শী। সুরেনবাবু আর হরিপদ হেসে সায় দিলেন। হরিপদ বলল, মা, তুমি রান্না করলেই ভালো লাগে, আমি তোমার হাতেই খেতে চাই। স্নিগ্ধা মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আমি রান্না করব। ঠিক আছে, তুমিই রান্না করো। মালিনীদি সুন্দর রান্না করেছে ঠিকই, কিন্তু তোমার রান্নার জুড়ি নেই। এই বলে তন্ময় উঠে হাত ধুয়ে দোতলায় চলে গেল। সুরেনবাবুও হাত ধুয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। স্নিগ্ধা খাওয়ার টেবিল পরিষ্কার করতে করতে একটু চিন্তিত হয়ে পড়ল। হরিপদ পাশে বোতলে জল ভরছে। ভুবনবাবু বললেন, আজ রাতে আবার আসবে নিশ্চয়ই ওই আত্মাটা, ভালো করে সব শুনবে মা। স্নিগ্ধা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে কাকু, তবে আমার মনে হচ্ছে রিনির সঙ্গে কিছু একটা ঘটছে। ওই আত্মা হয়তো রিনির মা। ভুবনবাবু কপাল কুঁচকে বললেন, তোমার এমন মনে হচ্ছে কেন? স্নিগ্ধা বলল, আজ বিকেলের দিকে রিনিদের বাড়ি গিয়েছিলাম। গেটের সামনে দুজন বাইকে করে একটা কাগজের বাক্স নিয়ে বেরিয়ে গেল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত কান্নার আওয়াজ পেলাম। শ্রেয়া আর মোহনা দেবী বললেন, রিনি নেই, বুলিও বাড়িতে নেই। তাদের কথাবার্তায় একটা অস্বাভাবিক তাড়াহুড়ো ছিল, যেন আমাকে যত তাড়াতাড়ি পারা যায় বের করে দিতে পারলেই ওরা বাঁচে। বুঝতে পারছিলাম ওরা মিথ্যে কথা বলছে। সব মিলিয়ে মনে হলো কিছু একটা লুকোচ্ছিল ওরা। ভুবনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার সন্দেহ অমূলক নাও হতে পারে। আজ রাতেই দেখা যাক আত্মা কি জানায়। এই বলে তিনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেলেন। হরিপদ স্নিগ্ধার কাছে এসে দাঁড়ালো, চিন্তিত গলায় বলল, যা হয় হোক, তুমি মা কোনো ঝামেলায় জড়িও না। তা কি করে হয় হরিকাকা? রিনি শুধু আমার স্কুলের বান্ধবী নয়, এখন আমার প্রতিবেশীও। ওর বিপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। একজন মানুষ অত্যাচারিত হচ্ছে জেনেও চুপ করে থাকা ঠিক নয়। তার উপর ওই আত্মা আমার সাহায্য চাইছে, আমি কি করে চুপ করে থাকি? মেয়েটা রিনি বা যেই হোক, তাকে বাঁচাতেই হবে। এই কথা বলেই স্নিগ্ধা তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিল। প্রথমে গেল সুরেনবাবুর ঘরে, রোজকার মতো মশারি টাঙিয়ে দিল। তারপর গেল ভুবনবাবুর ঘরে, মশারি টাঙিয়ে তার দরকারি জিনিসপত্র জিজ্ঞাসা করে দিয়ে যা যা প্রয়োজন তা দিয়ে দিল। সব শেষে ধীরে ধীরে দোতলায় নিজেদের ঘরে ঢুকল স্নিগ্ধা। তন্ময় ল্যাপটপে কাজ করছে। স্নিগ্ধাকে দেখে সে হালকা একটা হাসি দিয়ে ল্যাপটপটা বন্ধ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। স্নিগ্ধার মুখ গম্ভীর। সে চুপচাপ এগিয়ে গিয়ে পূর্ব দিকে থাকা জানালাটা খুলে দিল। তন্ময় বলল, পর্দাটা সরিয়েই রাখো। আজ রাতে আত্মা এলে আমি টু শব্দও করব না, দরকার হলে ডাকবে। স্নিগ্ধা কিছু বলল না, দুজনেই পাশাপাশি শুয়ে পড়ল। তন্ময় স্নিগ্ধার গায়ে হাত রেখে মৃদু স্বরে বলল, চিন্তা করো না, রাত গভীর হলেই আসবে। এই বলে সে পাশ ফিরে শুয়ে পড়ল। আর একটু পরেই গভীর ঘুমে ঢুকে পড়ল। কিন্তু স্নিগ্ধার চোখে ঘুম নেই। সে উদ্বিগ্ন হয়ে শুয়ে আছে।
পূর্ব দিকের জানালার দিকে মুখ করে আছে সে, কান পেতে আছে কোনো শব্দের জন্য, কোনো ইঙ্গিতের জন্য, কিন্তু কিছুই শুনতে পেল না। না কোনো আর্তনাদের সুর, না কোনো সাপের ফোঁস শব্দ। ঘড়িতে রাত 3টে বাজে। চোখ জড়িয়ে আসছে স্নিগ্ধার, তবু ঘুমকে জয় করে সে ধীরে উঠে বসল। খাট থেকে পা নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সোজাসুজি রিনিদের বাড়ির জানালাটার দিকে তাকালো। সব কিছু নিস্তব্ধ, কোনো অস্বাভাবিকতা নেই। নিচের দিকেও চোখ বুলিয়ে দেখল, সবই স্বাভাবিক। বাইরে অন্ধকার আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। ভোরের আলো ছায়া ফেলছে জানলার ধারে। স্নিগ্ধা ফিসফিস করে বলল, কোথায় তুমি? দেখা দাও, বলো কিভাবে আমি তোমার মেয়েকে বাঁচাবো। কোথায় আছে তোমার মেয়ে? কি বিপদ তার? কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই। আলো বাড়ছে, কিন্তু সেই মহিলা আত্মাটি এলো না। স্নিগ্ধার মন খারাপ হয়ে গেল। মনে হচ্ছে সব ভুল ছিল বুঝি। স্নিগ্ধা জানলার পর্দাটা টেনে দিল। তন্ময় এখনো ঘুমিয়ে আছে। স্নিগ্ধা একবার তাকালো, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে নিচের তলায় নেমে এলো। ভুবনবাবুর ঘরে আলো জ্বলছে দেখে স্নিগ্ধার বুকটা হঠাৎ ধক করে উঠল, মনটা অকারণে কেঁপে উঠল। কাকুর শরীর খারাপ হয়নি তো? নাকি সাপ ঢুকে কিছু করেছে? দ্রুত পা চালিয়ে সে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। ভেতরে আসবো কাকু? বলেই আর উত্তরের অপেক্ষা না করেই নিজেই ঢুকে পড়ল ঘরে। ভেতরে ভুবনবাবু খাটের ওপর পদ্মাসনে বসে আছেন। স্নিগ্ধা তাকে স্বাভাবিক দেখে স্বস্তি পেল। ভুবনবাবু তাকে দেখে একটু ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? আত্মা দেখা দিয়েছে? স্নিগ্ধা কাছে গিয়ে বলল, না কাকু, আসেনি, কিছুই দেখিনি। কোনো আওয়াজ, কোনো ইশারা একটুও না। বাইরে সব কিছু যেন অদ্ভুতভাবে স্বাভাবিক। একটু থেমে আবার জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো তো? তোমার ঘরে আলো দেখে ভাবলাম কিছু হলো না তো, শরীর খারাপ বা সাপ ঢুকে পড়েছে। ভুবনবাবু ক্লান্ত গলায় বললেন, না মা, শরীরে কিছু হয়নি, কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি। আত্মা এলো কিনা, কিছু বলল কিনা, এই চিন্তাতেই রাত কেটে গেল। আগের রাতের মতোই নির্ঘুম। হঠাৎ ঘরে ঢুকলো হরিপদ। স্নিগ্ধা হতাশ গলায় বলল, আত্মা কেন এলো না বুঝতেই পারছি না কাকু। তন্ময়ও ঘুমিয়ে আছে, এখনো জাগেনি। আমি সারা রাত অপেক্ষাই করে গেলাম। ভুবনবাবু চুপচাপ বসে আছেন। হরিপদ স্নিগ্ধার গলার হতাশা শুনে ধীরে ধীরে বলল, যদি সত্যি প্রয়োজন হয় আত্মা ঠিক আসবে, সে সুযোগ খুঁজে নেবে, ঠিক সময়ে ফিরে আসবে। স্নিগ্ধার চোখে অস্থিরতার ছাপ, গলার স্বরটা কেঁপে উঠল। তবে কি আত্মার মেয়েটি রিনির সঙ্গেই কিছু ভয়ানক ঘটে গেছে? এমন কিছু তাকে আর বাঁচানো যাবে না, তাই কি আত্মা আর এলো না? সে একটু থেমে নিঃশ্বাস নিল, তারপর বলল, কাল ওদের বাড়িতে গিয়ে কান্নার আওয়াজ শুনেছিলাম। এক মুহূর্তে যেন সে ভেঙে পড়ল, মুখ নিচু করে চুপচাপ বসে পড়ল। তারপর হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি, দেখে আসি কিছু হয়েছে কিনা। সে দ্রুত দরজার দিকে পা বাড়াতেই ভুবনবাবু বললেন, আগে দোতলায় গিয়ে দেখো ওদের বাড়ির সামনে কোনো লোকজন আছে কিনা, বা কোনো শব্দ পাও কিনা, তারপর যেও। স্নিগ্ধা দ্রুত উঠে গেল দোতলায়। বারান্দা দিয়ে রিনিদের বাড়ির দিকে তাকালো। চুপচাপ দাঁড়িয়ে রইল। কোনো শব্দ,
কান্না, কথাবার্তা? না, কিচ্ছু না। চারপাশ নিস্তব্ধ, একদম স্বাভাবিক। সে আবার নিচে নেমে এলো। ভুবনবাবু ইতিমধ্যেই জামাকাপড় পরে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। স্নিগ্ধাকে দেখে জিজ্ঞাসা করলেন, লোকজন দেখলে? কিছু আওয়াজ পেলে? স্নিগ্ধা মাথা নাড়ল। না কাকু, কিছুই না। ভুবনবাবু আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, টেনশন করো না মা, আমি গিয়ে খোঁজ নিয়ে আসছি। রিনি বা আশপাশের কোনো বাড়িতে কিছু ঘটেছে কিনা। তুমি এখন ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ভুবনবাবু দরজার দিকে এগিয়ে গেলেন। স্নিগ্ধা বলল, আমিও যাব কাকু। দুজনে একসঙ্গে বেরিয়ে এলো। রিনিদের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গেটটা বন্ধ। স্নিগ্ধা ধীরে হালকা একটা ঠেলা দিল, কিন্তু নড়ল না। সে কলিং বেল চাপল একবার, দুবার, তিনবার। অবশেষে দরজার ওপাশে শব্দ হলো। শ্রেয়া এসে গেট খুলল। চোখে মুখে একরাশ বিস্ময়। স্নিগ্ধাকে আর ভুবনবাবুকে দেখে যেন চমকে উঠল। গেট খোলার সঙ্গে সঙ্গেই স্নিগ্ধা ভেতরে ঢুকে পড়ল। শ্রেয়া চাপা গলায় কিছুটা ভয় আর বিরক্তিতে বলল, এই যে ভেতরে ঢুকে পড়লেন কেন? সবাই তো ঘুমাচ্ছে এখন। দরকার থাকলে আমাকে বলুন, আমি ওদের বলে দেব। স্নিগ্ধার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। রিনি কোথায়? সে ঠিক আছে তো? শ্রেয়া চটজলদি জবাব দিল, বৌদির আবার কি হবে? উনি তো ঘুমোচ্ছেন। আপনি প্লিজ এখন ফিরে যান। স্নিগ্ধার চোখ পাশের বারান্দার দিকে। বারান্দার গেটটা খানিকটা খোলা। সে আর দেরি করল না, পা ফেলল বারান্দার সিঁড়িতে, উঠে গেল ওপরের দিকটায়। শ্রেয়া একটু ছুটে এসে বলল, আপনি বারান্দায় কেন উঠলেন? যখন তখন বিরক্ত করেন আপনি। কিন্তু স্নিগ্ধা ততক্ষণে বসার ঘরের দিকে এগিয়ে গেছে। দরজাটা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। শ্রেয়া পিছন পিছন যাচ্ছে। ততক্ষণে স্নিগ্ধা ডেকে উঠল, রিনি, রিনি। ঘরটা নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। স্নিগ্ধার চোখ হঠাৎ স্থির হয়ে গেল ঘরের এক কোণে। ছোট্ট বুলি হাতে একখানা ঝাড়ু ধীরে ধীরে মেঝে ঝাড় দিচ্ছে। পায়ে স্পষ্ট খোঁড়ানো, ঠিক আগের দিনের মতোই। স্নিগ্ধা কেঁপে উঠল, এগিয়ে গেল বুলির কাছে, হাঁটু মুড়ে বসে পড়ল তার সামনে। তারপর বলল, তুমি ঘর ঝাড় দিচ্ছ? এবার বুলির হাত ধরে তাকে কাছে টেনে বলল, তোমার পা তো এখনো ঠিক হয়নি, দেখি কোথায় লেগেছে। মা কোথায় তোমার? বুলি চোখ নামিয়ে কেঁদে উঠল। চাপা কান্না। মনে হলো অনেক চেপে রাখা ব্যথা যেন বেরিয়ে এলো হঠাৎ। স্নিগ্ধার মনটা হঠাৎ ভারী হয়ে উঠল। এই কান্না যেন শুধু ব্যথার নয়, এর মধ্যে আছে ভয়, লুকোনো কিছু চাপা আতঙ্ক। শ্রেয়া দ্রুত এগিয়ে এসে বুলির হাত থেকে ঝাড়ুটা টেনে নিয়ে ফেলল। তারপর চাপা গলায় বলল, ভেতরে যাও, বৌদি দেখে ফেললে আমার ওপর রেগে যাবে। উঠে পড়েছ কেন তুমি? শুয়ে থাকো গিয়ে। হঠাৎ শোনা গেল এক কণ্ঠস্বর, কে? রিনি ঘর থেকে বেরিয়ে এলো। চোখে মুখে ঘুম ঘুম ভাব, কিন্তু কণ্ঠে কিঞ্চিৎ বিস্ময়। সে স্নিগ্ধাকে দেখে একটু চমকে উঠে বলল, এত সকালে তুই? কিছু হয়েছে নাকি? স্নিগ্ধা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, না মানে, তুই ঠিক আছিস তো? রিনি কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, এখন এসে কেন এই প্রশ্ন করছিস? স্নিগ্ধা একটু দ্বিধা নিয়ে বলল, না, কাল বিকেলের দিকে এসে তোর দেখা পাইনি তো, তাই ভাবছিলাম। রিনি সোজা বলল, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি তো। হঠাৎ শ্রেয়া তাড়াতাড়ি স্নিগ্ধার দিকে ঘুরে বলল, আপনার সাথে যে বৃদ্ধ এসেছেন তিনি আপনাকে ডাকছেন। রিনি জিজ্ঞাসা করল, কে এসেছে তোর সাথে? কাকা শ্বশুর। ও,
তারপর রিনি বুলির দিকে ফিরে তাকিয়ে একটু বিরক্ত গলায় বলল, তুই কখন উঠে পড়লি? টেরই পেলাম না। পায়ে ব্যথা, তাও স্থির থাকতে পারিস না। তারপর শ্রেয়াকে বলল, ওকে নিয়ে যা, এক গ্লাস দুধ খেতে দে। শ্রেয়া মুখ নামিয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর বুলিকে নিয়ে ভেতরের ঘরে চলে গেল। স্নিগ্ধা রিনির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার মুখের রেখা, চোখের ভাষা সব কিছু খুঁটিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে কিছু লুকোনো আছে কিনা। তারপর ধীরে ধীরে রিনির কাছে এগিয়ে গিয়ে চাপা স্বরে বলল, তোর সাথে সুবীরের সম্পর্ক কেমন? রিনি কিছুটা অবাক কণ্ঠে বলল, মানে? স্নিগ্ধা ধীর গলায় বলল, তোর উপরে কেউ অত্যাচার করে না তো? রিনি একটু বিরক্তি সুরে বলল, না তো, এ কথা কেন মনে করলি তুই? স্নিগ্ধা চাপা স্বরে বলল, না মানে কালকে তোদের বাড়ি ঢুকেই কান্নার আওয়াজ শুনেছিলাম। আর এই রাত্রির আগেই 2 রাতে একজন। ঠিক তখনই সুবীর ঘর থেকে বেরিয়ে এসে রিনিকে বলল, মা ডাকছে, ভেতরে যাও। তারপর সুবীর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আপনি এত সকালে? বাড়ির সব খবর ভালো তো? স্নিগ্ধা মাথা নেড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুবীর পুনরায় বললেন, বসুন। রিনি একটা ঘরে ঢুকে গেল। স্নিগ্ধা বলল, বসবো না, আসছি। শ্রেয়া ঘর থেকে বেরিয়ে তার পিছন পিছন এলো। ভুবনবাবু বারান্দার নিচের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে আছেন। স্নিগ্ধা বাইরে বেরিয়ে আসতেই তিনি নিচু গলায় জিজ্ঞাসা করলেন, রিনি ঠিক আছে তো? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, হ্যাঁ কাকু, চলো। দুজনে গেটের বাইরে এলো। শ্রেয়া কোনো কথা না বলে ওরা বেরিয়ে যেতেই গেটটা তাড়াতাড়ি বন্ধ করে দিল। স্নিগ্ধা বলল, তুমি আশেপাশে অন্য বাড়িগুলো একটু দেখে এসো কাকু, কোথাও কিছু অস্বাভাবিক ঘটেছে কিনা একটু খোঁজ নাও। ভুবনবাবু বললেন, ঠিক আছে মা, তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। স্নিগ্ধা বাড়ি ফিরে এলো। মাথাটা কেমন যেন ধরা ধরা লাগছে, শরীরটাও বেশ অস্বস্তিকর লাগছে তার। খাওয়ার ঘরে এসে পূর্ব দিকের জানালাটা খুলে বসে পড়ল চুপচাপ। চোখ চলে গেল পাঁচিলের সেই জায়গায় যেখানে আগে একদিন বড় সাপটা দেখে চমকে উঠেছিল। সেখানেই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মনটা ঘুরপাক খেতে লাগলো রিনিদের বাড়ির আজকের ঘটনাটা নিয়ে। কিছুক্ষণ পরে ভুবনবাবু এসে খাবার ঘরে ঢুকলেন। স্নিগ্ধাকে দেখে বললেন, মা, আশেপাশের সব বাড়িতে খোঁজ নিয়েছি, কোথাও কোনো অঘটনের খবর পেলাম না। স্নিগ্ধা জানালার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল, কাকু, রিনিদের বাড়িতে কিছু একটা চলছে। শ্রেয়া গতকাল আমাকে বলেছিল রিনি বাড়িতেই নেই, অথচ আজ রিনি নিজেই বলল সে তো কোথাও যায়নি। তাহলে শ্রেয়া মিথ্যে কথা কেন বলল? ভুবনবাবু একটু ভেবে বললেন, মেয়েটার মুখে ভয় ছিল, হয়তো রিনিরা কাউকে বাড়িতে ঢুকতে দিতে নিষেধ করেছে, তাই শ্রেয়া বাধ্য হয়ে ওই কথা বলেছে। স্নিগ্ধার গলায় দ্বিধা মেশানো দৃঢ়তা। হতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে ওরা সবাই মিলে কিছু লুকোচ্ছে। তাছাড়া বাড়িতে পরিচিত মানুষ গেলে ঢুকতে দেবে না কেন? মাসিমাও মিথ্যে কথা বলেছিল। ওরা যে মিথ্যে কথা বলেছিল আমি সেটা বুঝতে পেরেছিলাম। মাসিমা আর সুবীর দুজন মিলে মনে হয় রিনির ওপর চাপ সৃষ্টি করছে, যদিও রিনির মুখ দেখে সেটা বোঝা যায়নি। বরং আমি যখন জিজ্ঞাসা করলাম কেউ তার ওপর অত্যাচার করে কি না, ও যেন একটু বিরক্তই হলো। ভুবনবাবু চিন্তিত মুখে চুপ করে রইলেন। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 19 to 21 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। কয়েকদিন বাইরে একটু বেড়াতে যাওয়ার জন্য
পরবর্তী পর্বগুলো দিতে একটু দেরি হয়ে গেল। এরপর খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো চলে আসবে। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগছে। আজকের মতো আসি, ধন্যবাদ।